দুই সন্তানের পিতাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলে তুমি, আমাদের 7 বছরের সম্পর্ক ভেঙে দিয়ে। তনুকা, তুমি এত বড় ধোঁকা আমাকে দিতে পারো না। আমি সহ্য করতে পারবো না। অন্ধের মতন বিশ্বাস করি তোমায় আমি। এমন বিশ্বাসঘাতকতা করতে পারো না তুমি আমার সাথে। আচ্ছা, আমাদের সম্পর্ক কি এতটাই ঠুনকো ছিল যে হঠাৎ তুমি নিজে থেকে সেটা ভাঙতে বসলে? আমাকে কিছু না জানিয়ে জীবনের এত বড় একটা ভুল সিদ্ধান্ত তুমি নিতে পারলে? আমার দুটো নাম্বারই ব্ল্যাকলিস্টে রেখে দিয়েছো। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবখানেই ব্লক করে রেখেছো। কেনই বা এত কষ্ট দিচ্ছ আমায় তুমি? আমার কোনো অপরাধ থাকলে তুমি বলো প্লিজ আমায়। আমি নিজে থেকে শুধরে নেব। তবুও এ বিয়ে তুমি করো না। ওপরের কথাগুলো কাল রাতে লিখে পাঠিয়েছিলাম তনুকার মোবাইল নাম্বারে। এখন সকাল গড়িয়ে দুপুর হতে চলল, কোনো রিপ্লাই দিল না সে। আকিকার কাছ থেকে তনুকার এমন সিদ্ধান্তের কথা শুনলাম আমি কাল। শুনে মাথা ঘোরা শুরু হয়েছে আমার। তনুকার সাথে যোগাযোগ করতে চেয়ে না পেরে ওর আম্মু আব্বু দুজনকেই কল দিলাম। বেশ শান্ত আর গম্ভীরভাবে তারা বললেন মেয়ের সিদ্ধান্তই চূড়ান্ত তাদের জন্য। তারাও তনুকার সাথে সহমত এই বিয়ের ব্যাপারে। আর আমি যাতে তনুকাকে ভুলে যাই, কখনো ওর সাথে যোগাযোগ করার বৃথা চেষ্টা না করি, সেজন্য বিশেষভাবে অনুরোধ করলেন। আমি পরে কিছু বলতে চাইলে কল কেটে দিয়ে বন্ধ করে রাখলেন মোবাইল। সকাল থেকে আকিরাকে 10 বারের বেশি সময় মোবাইলে কল দিলাম, কিন্তু রিসিভ করলো না মেয়েটা। এখনো পর্যন্ত এক ফোঁটা পানিও যায়নি আমার ভিতরে। তনুকার হঠাৎ এমন সিদ্ধান্তের কারণে কিছু খেতেও ইচ্ছে করছে না। সারা রাত ঘুমাতেও পারিনি আমি। মাথা ব্যথা শুরু হলো আমার, ঠিক মতন ঘুম না হওয়া এবং অনেকক্ষণ না খেয়ে থাকার ফলে। এবার কষ্ট করে মেস থেকে দেওয়া দুপুরের খাবার কিছুটা খেয়ে বাকিটা ফেলে দিলাম। আকিরাকে মোবাইলে টেক্সট করলাম জরুরিভাবে আমার সাথে কথা বলার জন্য। আকিরা রিপ্লাই দিল, তাবিদ, আমি দুঃখিত রে, আমি তোর সাথে আর কোনো রকম যোগাযোগ করতে পারবো না। তুই ভালো থাকিস দোস্ত। আকিরার তনুকা সবচেয়ে ভালো ও কাছের বান্ধবী। দুজনের বাড়ির দূরত্ব 100 মিটারের কম হবে, এত কাছে। অনেক চেষ্টা করেও যখন জানতে পারলাম না কি এমন কারণে তনুকা এত বড় সিদ্ধান্ত নিয়েছে, তখন আমার দুই বন্ধু ও একজন বড় ভাইয়ার সাথে কথাগুলো শেয়ার করলাম। সব কিছু শুনে তারা বলল, যা করার তাড়াতাড়ি করিস তাবিদ। তনুকার একবার বিয়ে হয়ে গেলে তখন কিন্তু আর কিচ্ছু করার থাকবে না তোর। ওদের কথা শুনে আমার ভিতরের ভয়টা বাড়তে লাগলো। হুট করে ঠিক করলাম আমি আজকেই মেস থেকে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। তনুকার বাড়িতে যাব আমি। তাড়াতাড়ি করে পরনের লুঙ্গিটা পরিবর্তন করে প্যান্ট পরে নিলাম, আর গায়ে যে টি শার্টটা ছিল তাই আছে। ব্যাগে হাতের কাছে যা কাপড় পেলাম ঢুকিয়ে নিয়ে বাস কাউন্টারে আসলাম। টিকিট কেটে বসে অপেক্ষা করতে লাগলাম কখন বাস ছাড়বে। যথাসময়ে বাস পথে ছোটা শুরু করলো। বাসের জানালা দিয়ে বাইরে মুখ বের করে রাতের বাতাস মুখ ও গায়ে মাখছিলাম, কিন্তু আমার মন ও মস্তিষ্ক জুড়ে তনুকার কথাই বিচরণ করছে। 1 সেকেন্ডের জন্য ভুলতে পারছি না তনুকাকে। আর সে অন্য কাউকে বিয়ে করলে তা কিভাবে মেনে নেব আমি? বাঁচতে পারবো না তো ওকে ছাড়া। এসব কথা চিন্তা করলে এখনই আমার পৃথিবী এলোমেলো হয়ে যাচ্ছে, মাথা ভারী হয়ে যাচ্ছে। থাক, ওসব কথা আর চিন্তাই না করি। তনুকার প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে, ও এমন কিছু সিদ্ধান্ত শখের বশে নেয়নি। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো কারণ আছে যা আমার অজানা। কাল সকালে তনুকাদের গ্রামে পৌঁছে যেভাবেই হোক ওর সাথে কথা বলে এমন সিদ্ধান্তের কারণটা জেনে নেব আমি। এখন একটু ঘুমানোর চেষ্টা করি। কাল রাতেও ঘুমাতে পারিনি, অনেক চেষ্টা করেও ঘুমোতে পারলাম না। আর থেকে থেকে বাসের ঝাঁকুনি খেয়ে শরীরটা ব্যথা করছে হালকা এখন। আজ থেকে প্রায় 9-10 বছর আগের কথা, যখন প্রথম তনুকাকে দেখেছিলাম আমার নতুন ভর্তি হওয়া স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠে। তেড়ে এসে ঝগড়া শুরু করেছিল আমাদের ছেলে বন্ধুগুলোর সাথে খেলার জায়গা নিয়ে। তাও তারা মেয়েরা মাঠে গোল হয়ে বসে গানের কলি খেলবে সেজন্য। আমি কিছু না বলে চুপ করে দেখছিলাম। কি ঝগড়াটে মেয়েরে একটা! সবার মধ্যে থেকে তনুকাই বেশি কথা বলছিল আমাদের সাথে। ছেলেরা রোজ টিফিনের সময় ফুটবল খেলে মাঠে,
তাই আজ মেয়েরা মাঠের মধ্যে বসে গানের কলি খেলবে, ছেলেদের খেলতে দেবে না। এ নিয়ে কিছুক্ষণ তর্ক বিতর্ক চলছিল। শেষ পর্যন্ত স্যার এসে সবার সব খেলা বন্ধ করে দিয়েছিলেন। ক্লাস 9-এ এসে ভর্তি হয়েছিলাম আমি সেই স্কুলে। তখন 3 বছর হয় বিদেশে গেছেন আব্বু। তাই আমার দাদু বাড়ি থেকে চলে আসছি নানুর বাড়ি। ওখানে থাকতে ভালো লাগছিল না আম্মুর, তাই নানু বাড়িতে আগে খুব কমই আসতাম আমি। যদিও খুব ভালো লাগতো আমার নানু বাড়িতে, কিন্তু এসে বেশি দিন থাকার সুযোগ আমি পাইনি। অনেক দিন থাকা হয় তখন আমাদের নানু বাড়িতে আব্বু না আসা পর্যন্ত। নানু বাড়ি থেকে আমাদের নতুন স্কুলের দূরত্ব অনেকটাই ছিল, কিন্তু ছোট মামা সেই স্কুলের শিক্ষক হওয়ার সুবাদে রোজ ওনার মোটর সাইকেলে চড়েই স্কুল যেতাম। এভাবে দেখতে দেখতে ক্লাস 10-এ উঠলাম। একদিন ক্লাসে অন্যমনস্ক থাকার কারণে রাগী গণিত স্যার আমাকে ক্লাসের বাইরে বের করে দিলেন। ক্লাসের বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, যে বৃষ্টি জানালা দিয়ে এতক্ষণ দেখছিলাম আমি। ছোটবেলা থেকেই বৃষ্টি দেখতে ভালো লাগে আমার। হঠাৎ বৃষ্টি হওয়ায় স্যারের ক্লাসে মনোযোগ দিতে পারিনি। একা ক্লাসের বাইরে থাকতে ভালো লাগছিল না আমার। একটু পর দেখি আমার পাশে তনুকাও এসে দাঁড়িয়েছে। কিরে তনুকা, তুই যে বাইরে চলে আসলি, স্যার কি চলে গেলেন নাকি? আমি তো বৃষ্টি দেখছি তখন থেকে, তাই বুঝতেও পারলাম না যে স্যার চলে গেছে। আরে না, স্যার আমাকেও ক্লাস থেকে বের করে দিলেন। তুইও কি আমার মতন জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলি নাকি? আমি বাইরে তাকাইনি, পিছন থেকে সামনের বেঞ্চে বসা নীলুকে কাগজ দিয়ে ঢিল মারছি। সেটা স্যার বুঝতে পেরে বের করে দিলেন আমাকেও। সেদিন ক্লাসের বাইরে দাঁড়িয়ে অনেক কথাই হয়েছিল তনুকার সাথে। আমি কোথায় পড়তাম আগে, হঠাৎ কেন এই স্কুলে ভর্তি হলাম, এইসব জিজ্ঞেস করলো তনুকা। আমিও ওদের বাড়ি কোথায়, স্কুলে কিভাবে আসে, কত দূর থেকে আসে, এসব জিজ্ঞেস করছিলাম। এরপর থেকে টুকটাক কথা হতো আমাদের প্রায় প্রতিদিন। এক পর্যায়ে বন্ধু ও বান্ধবীরা আমাদের বলতে শুরু করে যে আমাদের মধ্যে কিছু আছে, অথচ তখনও পর্যন্ত বন্ধুত্ব ছাড়া কিচ্ছু ছিল না আমাদের মাঝে। আস্তে আস্তে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা গভীর হয়। এসএসসি পরীক্ষার আগে প্র্যাকটিক্যাল খাতা, বিভিন্ন বিষয়ে নোটগুলো আদান প্রদান করি আমি আর তনুকা। টেস্ট পরীক্ষার পর স্কুল বন্ধ হলে আমি ওদের বাড়িতে গিয়ে নোট খাতা ও সাজেশন নিয়ে এবং দিয়ে আসতাম। তনুকার পরিবারের কেউ আমার ওদের বাড়িতে যাওয়ার বিষয় নিয়ে কোনো কথা বলেনি, শুনেছিলাম তনুকার কাছে। কিন্তু আমার হঠাৎ শরীর খারাপ হয়, আন্টির অর্থাৎ তনুকার মার মোবাইল নাম্বারে মেসেজ করি। পরের দিন তনুকা আর আকিরা আমাকে দেখতে আসলে আম্মু বিষয়টা ভালো চোখে নেননি। আমি আম্মুর সেদিনের আচরণে স্পষ্ট বুঝতে পেরেছিলাম সেটা আমার সামনে পরীক্ষা, তাই হয়তো কিছু বলেননি তিনি আমাকে। কিন্তু আমার ছোট খালামণি তনুকাকে বেশ পছন্দ করেছিলেন। খালামণি বলছিলেন, তনুকার মতন সুন্দরী শান্ত একটা মেয়ে যদি আমাদের তাবিদের বউ মানে আমাদের বৌমা হতেন তাহলে বেশ ভালো হতো। খুব লজ্জা পেয়েছিলাম সেদিন খালামণির কথায়। সত্যি তনুকা শান্ত স্বভাবের একটা মেয়ে, অথচ আমি প্রথমে ওকে কতটাই না ঝগড়ুটে ভেবেছিলাম। আমি আম্মুর মোবাইল থেকে তনুকার আম্মুর মোবাইলে মেসেজ দিতাম প্রায়, আর তনুকাও দিত, টুকটাক কথাও হতো। এসএসসি পরীক্ষা শেষে আব্বু বিদেশ থেকে ফিরে আসলে আমরা আবার নিজেদের বাড়িতে ফিরে আসব, এটাই সিদ্ধান্ত নেওয়া হয়। আমি খুব চেয়েছিলাম নাড়ু বাড়িতে থেকে এইচএসসি পরীক্ষাটা দিতে। আম্মু ঘোর আপত্তি জানালেন, তাতে আর আব্বুও চায়নি ওনার একমাত্র ছেলে দূরে থাকুক। ফিরে আসার আগে তনুকার সাথে দেখা করতে ওর বাড়িতে গেলে তনুকার চোখে পানি দেখতে পাই আমি। যখন হেঁটে নানু বাড়ি আসছিলাম, একটা বাঁশ বাগানের পাশ দিয়ে ও আর আকিরা সহ আমাকে বিদায় দিতে আসছিল, তখন খুব অবাক হয়ে তনুকার সেই চোখের পানি নিজের হাতে মুছে দিয়ে বলেছিলাম, পাগলি, দূরে গেলেও আমি তোর সাথেই থাকবো, তুই শুধু আমার। বুঝতে পারিনি এতদিন আমি তোকে সত্যি অনেক। আর কিছু বলতে পারিনি। সন্ধ্যা হয়ে আসছিল। আকিরাকে তার বান্ধবীর খেয়াল রাখতে বলে মন না চাইলেও, পার সামনে দিয়ে এগোতে না চাইলেও চলে আসি সেখান থেকে। সাইকেল থেকে পিছনে ফিরে বারবার দেখছিলাম তনুকা আরও সামনে এগিয়ে আসছে আমাকে দেখার জন্য। সেদিন বুঝতে পারি আমি তনুকাকে কতটা ভালোবাসি। ওর থেকে দূরে চলে যাব এজন্য হয়তো বুঝতে পারলাম আমার মনের কথাটা। খুব ছটফট করছিলাম আমি ভিতরে ভিতরে। অসমাপ্ত কথাগুলো মোবাইলে বলি রাতে। তনুকাও আমাকে ভালোবাসে, মুখে না বলেও ওর আচরণ আর চোখ দেখে বুঝতে পারছি আমি। পরের দিন চলে আসি।
যদিও মনটা তনুকার কাছেই পড়েছিল। 1 মাস আমরা খুব বেশি কথা বললে দুজনের বাড়িতেই জেনে যায়, আর মোবাইলে হাত লাগাতে দিত না। তখন তনুকা আমাকে চিঠি লিখত, আমিও চিঠির উত্তর দিতাম রাত জেগে। বারবার পড়তাম তনুকার হাতের লেখা চিঠিগুলো। কি এক ভালোবাসার অনুভূতি কাজ করত তখন আমার মন আর শরীর জুড়ে। চিঠিগুলো এখনো যত্ন করে নিজের কাছেই রাখছি আমি। এসব কথা ভেবে মুখ চোখ হেসে উঠল আমার। কতই না ভালো ছিল অতীতের সময়গুলো। সকালে পৌঁছলাম, কিন্তু সারাদিন ধরে ছুটাছুটি করেও খুঁজেও তনুকা আর ওর মা বাবার কোনো সন্ধান পেলাম না। তনুকার বাড়ির আশেপাশে অনেককেই জিজ্ঞেস করলাম তারা কোথায় গেছে কেউ জানে কিনা, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারল না। আকিরাদের বাড়িতে গেলাম শেষ পর্যন্ত। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, বাড়ির বাইরে জোরে জোরে ডাকার পরও কেউ দরজা খুলে দিচ্ছে না। শেষে আকিরার অসুস্থ মা কষ্ট করে উঠে এসে দরজা খুলে দিয়ে বলল, বাবা তুমি, কিন্তু আকিরা তো বাড়িতে নেই। কোথায় গেছে জানতে চাইলে ওর মা বলে তনুকার বিয়ে সেখানে গেছে, কিন্তু কোথায় গেছে সেটা তিনি জানেন না। তনুকার বিয়ে কথাটা শুনেই আমার হাত পা গলা কাঁপা শুরু করলো। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, চোখের কোণে পানি জমাট বাঁধলো। যে কোনো সময়ে সেই পানিটা টপ টপ করে গাল বেয়ে নিচে পড়বে। শত চেষ্টা করেও কান্না আটকাতে পারলাম না আমি। কান্না জড়িত কণ্ঠে আন্টির কাছে সাহায্য চাইলাম। তনুকা আর আকিরা এখন ঠিক কোথায় আছে সেটা শুধু জানলেই হবে আমার। আমার কথা শুনে আন্টি ভিতরে গিয়ে নিজের মোবাইল নিয়ে আসলেন। আকিরাকে কল দিয়ে অভিনয় করলেন কিছুটা, ওনার শরীর অনেকটা খারাপ এই বলে, আর জানতে চাইলেন, মা তোর বান্ধবীর কি বিয়ে হয়ে গেছে? আর তোরা কোথায় আছিস? ছেলে কোথাকার? তুই তাড়াতাড়ি চলে আসিস মা, আমার শরীরটা আরো খারাপ লাগছে। শুনেছিলাম আন্টি আর আঙ্কেল নাকি পালিয়ে বিয়ে করেছিলেন। আমার ভিতরে এতটা অস্থিরতার ভয় কাজ করছে, আন্টিকে কি বলল আকিরা তা শোনার জন্য পাগলের মতন অনুভূতি হচ্ছে আমার। আন্টি কথা শেষ করে বললেন, বাবা তনুকা ওর নানু বাড়িতে আছে এখন। ওর কোনো মামাতো না খালাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক 2 দিন পর। যা করার তাড়াতাড়ি করো বাবা, আজ রাতেই রওনা দাও। আর দোয়া করি বাবা, ওপরবেলা তোমার মঙ্গল করুক। আন্টির পা ছুঁয়ে সালাম করে সেখান থেকে চলে আসলাম। সন্ধ্যা 7টা বাজে। এখন কি এই গ্রাম থেকে শহরে পৌঁছে সেখান থেকে যাওয়ার জন্য বাসের টিকিট পাবো তা আমার সন্দেহ হচ্ছে। রাস্তা ফাঁকা দেখে দৌড় শুরু করলাম, আর মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করছি। তনুকা অন্য কাউকে বিয়ে করতে পারে না। আমার বিশ্বাস এর পিছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যটা কি আমাকে জানতেই হবে। একটু দৌড়াতেই হাঁপিয়ে গেলাম। না, এভাবে থেমে গেলে চলবে না। যেভাবেই হোক তনুকার বিয়ে আটকাতেই হবে। কিছু সামনে কয়েকটা দোকান, বেশ কিছু মানুষের সমাগম। সেখান থেকে কেক আর পানি কিনে খেলাম। হঠাৎ আমার কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে পিছন ফিরে তাকালাম। আরে তাবিজ যে, কি খবর দোস্ত? বলে আমাকে জড়িয়ে ধরলো আমার 9-10-এর বন্ধু মিলন। আমি অনেক বিপদে আছি রে, তুই কি আমাকে শহরে যাওয়ার বাস স্ট্যান্ডে পৌঁছে দিতে পারবি? কি বিপদ বল? আমার মোটরসাইকেল আছে, চল এক্ষুনি নিয়ে যাব তোকে। যেতে যেতে বলি কি বিপদ? তাড়াতাড়ি মিলনের মোটরসাইকেলে করে বাস স্ট্যান্ডে আসলাম। রাস্তায় মিলনকে সব কিছুর সারমর্ম বলছি, কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেছে, বাস চলে গেছে ততক্ষণে। মিলন কথা বলে একটা টিকিট নিজেই কেটে দিল আমায়, আর বলল, চল, বাসের ড্রাইভার আমার পরিচিত, তোকে বাসে তুলে দেওয়ার দায়িত্ব আমার। আর ওই গ্রামে একলা যাস না, কোনো বন্ধুকে অবশ্যই সাথে নিস। খুব জোরে মোটরসাইকেল চালিয়ে বাসের ড্রাইভারের সাথে যোগাযোগ করে একটা জায়গায় এসে বাসের নাগাল পাই। মিলনের থেকে বিদায় নিয়ে বাসে উঠে বসে একটা স্বস্তির নিঃশ্বাস নিই। যদিও অনেক যুদ্ধ বাকি এখনো আমার আর তনুকার। বাসে বসে আমার সবচেয়ে ভালো বন্ধু নাদিমের সাথে কথা বললাম। ও যেন কাল সকালে আমার সাথে ওই গ্রামে যায়। শহরে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে আমার। রাতের কিছু সময় ছটপট আর কিছু সময় ঘুমিয়ে সকালে পৌঁছলাম। ওই পথে নাদিম সহ গ্রামের বাসে উঠি। কিছুদিন আগে আমি তনুকাকে ওর নানুর বাসায় দিয়ে আসছিলাম, যার জন্য ও কোথায় আছে খুঁজে বের করতে বেশি সময় লাগবে না আমার। তনুকা পড়াশোনা করে এক জায়গায়, আর আমি আমার শহরে। 1-2 মাস পর তনুকার সাথে দেখা করতে তনুকার সেই জায়গায় আমি যেতাম। লাস্ট 9 মাস থেকে তনুকার সাথে সম্পর্কটা ভালো যাচ্ছিল না আমার। প্রায় ঝগড়া করতো আমার সাথে কারণে অকারণে।
একবার তো ঝগড়া করে পুরো 15 দিন যোগাযোগ করেনি আমার সাথে। তখন আমি বাড়িতে পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম। তনুকার সাথে দেখা করতে এসে শুনি ও বাড়িতে চলে গেছে। তার 2 দিন পর নিচে থেকেই যোগাযোগ করে আমার সাথে। এতদিন কথা না বলার কারণ হাজারবার জানতে চাইলেও বলেনি আমাকে। দুপুরে আমি আর নাদিম তনুকার নানি বাড়িতে যাই। তনুকার বাবা মা কখনোই আমার সাথে খারাপ আচরণ করেনি। তারা বেশ পছন্দ করে আমাকে। আমি তনুকার সাথে শেষবারের মতন একটা বার কথা বলতে চাইলে ওনারা চুপ করে থাকেন। তনুকার ছোট মামা লাঠি নিয়ে তেড়ে আসে আমাকে মারার জন্য। তনুকার বাবা তখন ওনাকে আটকায় আমাকে যাতে না মারে সেজন্য। এমন সময় তনুকা বাইরে বেরিয়ে আসে। সবার সামনে থেকে আমার হাত ধরে টেনে একটা ঘরে নিয়ে যায়। দরজা খোলাই থাকে আর কাউকে প্রবেশ করতে নিষেধ করে। আমি হাউমাউ করে কেঁদে ফেলি। তনুকাও আমার সাথে কাঁদছে। বাইরের পরিবেশ একেবারেই শান্ত আমাদের কান্নার শব্দে। এবার বলো, তুমি কোন সাহসে এত বড় সিদ্ধান্ত নিয়েছো? তুমি আমাকে ভুলে যাও তাবিদ। আমি মরে গেলেও তোমাকে বিয়ে করতে পারবো না। যদি তাই হয় তাহলে আমাদের এত বছরের স্বপ্নগুলোর কি হবে তনুকা, তুমি বলো? আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবো না বলেই দূরে চলে আসছি তোমার থেকে। থাক সেসব কথা। আমার জীবনের এখন একটাই স্বপ্ন, তোমাকে বিয়ে করা, আমার বউ রূপে পাওয়া তোমায়। অন্য সব স্বপ্ন ভুলে গেলাম আমি এই মুহূর্ত থেকে। বিষয়টা এত সহজ নয় তাবিদ। তুমি চলে যাও এখান থেকে। আর কাল আমার বিয়ে। আমি চাই না এই বিয়েতে কোনো সমস্যা হোক। আমি তোমাকে বিয়ে না করে এখান থেকে যাব না। প্লিজ তনুকা, সত্যিটা বলো আমায়। আমি নিজে কখনো মা হতে পারবো না, তাই 2টো মা মরা বাচ্চার দায়িত্ব নিতে চাই, এটাই সত্যি। এই কথা বলে তনুকা আবার কাঁদতে থাকে। কি হয়েছে তোমার, যা আমাকে বলনি? আর কি জন্য মা হতে পারবে না তুমি? মা না হলেও আমার কোনো আফসোস কিংবা কষ্ট থাকবে না। আমার শুধু তোমাকে চাই তনুকা। 6 মাস আগে আমার হিস্টেরেক্টমি অপারেশন হয় তাবিদ। সেই জন্য আমি তোমার থেকে বেশ কিছুদিন যোগাযোগ করিনি আর নিজে থেকে ঝগড়া করতাম যাতে তুমি সরে যাও আমার জীবন থেকে। আর আমার এই অপারেশনের কথা আমার নিজের পরিবার ছাড়া অন্য কেউ জানে না। কি পাগলামি করছো তুমি এটা? আমার প্রতি তোমার এই ভালোবাসা আর এই বিশ্বাস ছিল এতদিনের। তুমি যদি চলাফেরা করতে না পারতে, সারাক্ষণ বিছানায় পড়ে থাকতে অক্ষম অবস্থায়, তবুও আমি তোমাকেই বিয়ে করতাম। কেন জানো? আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমার ওই সুন্দর মনটাই আমার কাছে সবচেয়ে দামি। আর থাকলো শরীরের কথা, সেটা ভালোবাসার কাছে পরাজিত। তুমি মা হতে পারবে না জন্য আমি তোমায় ছেড়ে চলে যাব, এটা কখনোই হতে পারে না। লাগবে না কোনো সন্তান আমার। আর এই ধরনের অপারেশনে শুধুমাত্র সন্তান ধারণ ক্ষমতা হারায়। এজন্য একজন মেয়ে, তাছাড়া অন্য কোনো সমস্যা থাকে না তার জীবনে। সঠিক নিয়মে স্বাভাবিক জীবন যাপন করা যায়। তুমি এই অপারেশনের কথা ভুলে যাও। নতুনভাবে তুমি আর আমি জীবন শুরু করব। এখনই সিদ্ধান্ত বদলাও তোমার। তা না হয় বদলালাম, কিন্তু তোমার পরিবার কি মেনে নেবে আমায়? সে নিয়ে ভাবতে হবে না তোমাকে। বিয়ের পর সবাই জানবে তোমার কোনো সমস্যা নেই। আমার সমস্যার জন্য সন্তান হয় না আমাদের। আর তোমার অপারেশনের কথা কেউ জানবে না আমি ছাড়া আমার পরিবারের লোক। তনুকা জড়িয়ে ধরে তাবিদকে। দুজনেই কান্না করে। তনুকার আর সেখানে বিয়ে হয় না। 8 মাস পর তাবিদের সাথে বিয়ে হয় তনুকার। তাবিদের মা তনুকাকে শুরুতে মন থেকে মেনে না নিলেও পরবর্তীতে তনুকার আচরণে বৌমা না ডেকে মেয়ে ডাকেন। নিজের মেয়ে নেই বলে তনুকাকেই মেয়ে হিসাবে বুকে আগলে রাখছেন তিনি। নাতি নাতনির অভাব বোধ করেন তিনি অনেক, কিন্তু সমস্যা যে ওনার নিজের ছেলের, তাই চুপ করে থাকেন। দরিদ্র মাহারা এক পরিবারের 3 মাসের একটা মেয়েকে দত্তক নেন তারা। নাতনিকে নিয়ে সারা দিন কাটে এখন তাবিদের মায়ের। সন্তানের অভাবটাও পূরণ হয়ে যায় তাদের মাঝে। অনেক সুখেই সংসার করেছেন তারা এত বছর ধরে। ভালো থাকুক 2 পাখি। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।